দুর্গাপুজো শেষ হতে না হতেই তার কিছুদিন পরেই আসে কালী পুজো। আর কালী পুজোর ঠিক 2 থেকে 3 দিন পরেই হয় ভাইদুজ মানে ভাইফোঁটা। তাই আজকে শেয়ার করতে চলে এলাম ভাইফোঁটা স্পেশাল একটি দুর্দান্ত এবং লোভনীয় স্বাদের ফিশ কাটলেট রেসিপি। একবার বানাও, দেখবে আবারও বানাতে মন চাইবে। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপির জন্য আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। কাতলা মাছ নিয়েছি 2 পিস, একটি পেটি নিয়েছি আর একটি চাকা নিয়েছি। অল্প নুন এবং হলুদ এবং অল্প একটু জল দিয়ে কুকারে মাছটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 1/4 চামচ লবণ এবং 1/4 চামচ হলুদের গুঁড়ো নিয়ে অল্প জল দিয়ে কুকারে মাছটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লো আঁচে 2টো সিটি দেব। এরপর একটি রসুনের অর্ধেকটা থেকে আমি 10-12 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন রসুনের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমার লাগবে পেঁয়াজ, আর এখানে মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজই আমি ব্যবহার করব। আর লাগবে আমার এখানে আদা। আর আদাটা আমি সকাল থেকে আমি যেহেতু ছাড়িয়ে রেখেছিলাম তাই আদাটা আমি আর দেখাচ্ছি না। আদাটা আমার আগের থেকেই কিন্তু আমার মোটামুটি ফ্রিজে একটু পেটে রাখা থাকে, যেহেতু আমার মেয়ের রান্নার জন্য সব দিনই আদাটা লাগে। এরপর পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি আর রসুনটা আমি হামাদিস্তাতে থেতো করে নিয়েছি। এরপর একটি কড়াইতে কিছু শুকনো মশলা তৈরি করে নেব, যার জন্য 2টো শুকনো লঙ্কা, 2টি এলাচ, 2টি লবঙ্গ, 4টি গোলমরিচ এবং 1/2 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে হামাদিস্তাতে পুরো মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এদিকে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও নামিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম রয়েছে আর তার মধ্যে কিন্তু আমি এটা ছাড়িয়ে নিচ্ছি, মানে এর থেকে কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। আর এটা যেহেতু আমরা তো খাবোই এবং তার সঙ্গে যেহেতু আমার পুচকেটাও টেস্ট করবে, তার জন্য কাঁটাগুলো খুব ভালো করে আমি বেছে নিচ্ছিলাম, যাতে ওর গলা যাতে না লেগে যায় ও খাওয়ার সময়। এছাড়াও তোমাদের বাড়িতে বাচ্চারা থাকলে যদি তারা খায়, তো সেই জন্য একটাও যাতে কাঁটা না থাকে সেইভাবে বেছে নেওয়ার চেষ্টা করবে। আর আমি কিন্তু এখানে ছালটা বাদ দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা যদি মনে করো যে ছাল সমেতই মাছটা কাটলেট বানাবে তবে তা করতে পারো, তবে আমার খুব একটা ভালো লাগে না কাটলেটে মাছের ছাল পড়ে, তাই আমি ছালটা বাদ দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি এখানে 2টো ব্রেডের স্লাইস নিয়েছি, তবে যতটা লাগবে আমি ততটা ব্যবহার করব। যদি একটা লাগে একটা ব্যবহার করবো, আর 2টো লাগলে 2টো। তো হাত দিয়ে এইভাবে ব্রেডের ধারগুলো ছিঁড়ে নিয়েছি। তারপর পুরো ব্রেডটা এইভাবে হাতের সাহায্যে ছিঁড়ে মাছের সঙ্গে এটা মাখিয়ে নেব। আমি এখানে আলুর পরিবর্তে ব্রেডটা ব্যবহার করছি। এই ব্রেড দিয়ে তোমরা এই কাটলেট বানিয়ে দেখবে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। মাছের কাটলেটের ভেতরটা অনেকটা জুসি ভাবও কিন্তু থাকে। তো আমি এখানে দেখলাম যে আমার এখানে একটা ব্রেডই লেগে গেছে, আর আরেকটা ব্রেড আমি কিন্তু ফেলে দেব না, এটাতে আমি অন্য কিছু বানিয়ে নেবো। মানে কাটলেটটা দিয়ে কিন্তু আমি একটা ব্রেড পকেট টাইপসে কিছু বানিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর কিছুটা সরষের তেল দিয়ে 1/4 চামচ চিনি দিলাম। চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে উঠেছে তখন দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। যে কোনো রান্নায় একটু যদি চিনির ব্যবহার করো দেখবি রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এদিকে আমি রান্না করছিলাম, মাম্মাও জবাদির কাছে ছিল, কিন্তু এখনও যত বড় হচ্ছে ও আর সন্ধে হয়ে গেলে কারোর কাছে থাকতে চায় না। আমার কোলে উঠেও কিন্তু রান্না করা দেখে। ওর এমনিও বদমাশি করে না, কিন্তু কোলে উঠে দেখবে মা কি রান্না করছে, ওর এটা ভালো লাগে। এরপর যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম এবং আদা রসুন দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আমার একটু অসুবিধা হচ্ছিলো বলে মাম্মাকে নিয়ে রান্না করতে, গরম তাপটাও আসছে, তো আমি জবাদির কাছে ওকে দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই যাচ্ছিল না। আবার সেই ওকে কোলে নিয়ে আমি রান্না করছিলাম। তারপরে এখানে আমি 1/4 চামচ লবণ দিলাম। আর মাছটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তবে তোমরা লবণটা টেস্ট করে আরও একবার যদি লাগে তাহলে দিয়ে দেবে। খুব ভালো করে লবণ আর হলুদটা মিক্স করে নেওয়ার পরে এরপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে কাটলেটে শেপ দেব। ঠান্ডা করার জন্য আমি মোটামুটি এটাকে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এটা একটু ঠান্ডা হয়েছে, এখনও গরম রয়েছে, তবে একটু ঠান্ডা হয়েছে যে আমি হাত দিয়ে করতে পারবো। তারপর হাত দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এই রান্নাটা করার সময় আমার খুব বড় একটা মিস্টেক হয়ে যায়, সেটা আমার হাজব্যান্ড বলছে তোমার খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে নাকি। তো এই রান্নাটা আমি ওর কাছ থেকেই শিখেছিলাম। তো রান্নাটা আমি হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছিলাম। আর যে বড় মিস্টেকের কথা বলছে সেটা হলো আমি এখানে বাদামটা দিতে ভুলে গেছি। তোমরাই বলো, আমি ওর মাম্মাকে বলে নিয়ে রান্না করছিলাম, তো আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছে। বাদামটা ও সকালবেলা ভেজে রেখেছিল, কিন্তু আমার দিতে একদম ভুলে গেছে, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই মিস্টেকটা করো না, বাদামটা দেবে, তাতে কিন্তু আরও ভালো লাগবে। বাদামটা যখন মুখে পড়বে অনেক ভালো লাগবে। এরপর হাত দিয়ে প্রথমে এইভাবে একটু নিয়ে এইভাবে গোল করে একটু মুঠো করে নিচ্ছিলাম, তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা গোলাকার শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, আমি তবে গোলাকার শেপই দিলাম। রান্নাটা এই নিয়ে আমাদের বাড়িতে দুবার হলো, খেতে এত ভালো লাগে যে তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমবার হাজব্যান্ড এটা নিজে বানিয়েছিল, চিকেনের কাটলেটও বানিয়েছিল আর ফিশ কাটলেটও বানিয়েছিল। তারপর এই নিয়ে 3বার আমি এটা আজকে বানালাম, মানে 3বারের বেলায় আমি বানালাম আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করার ইচ্ছে হলো। এইভাবে একটা একটা করে সমস্ত কাটলেটগুলো প্রথমে বিস্কুটের গুঁড়োতে একবার করে কোটিং করে নিচ্ছি। এতে করে কি হবে, ডিমের গোলাতে আর 2বার করে কোটিং করতে হবে না। আর আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো। একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিলাম 1 চিমটি লবণ আর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম। এরপর একটা একটা করে কাটলে ডিমের গোলাতে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারো। আর আমার কাছে এই যে বিস্কুটের গুঁড়োগুলো এক্সট্রা ছিল, সেই কারণে আমি আর ব্রেড ক্রাম্বস দিলাম না। আর যেহেতু পুজোর আগে ব্রেড ক্রাম্বসগুলো কেন নষ্ট হবে, পুজোর সময় বাড়িও যাচ্ছি, তো সেই জন্য আমি ভাবলাম আজকে বিস্কুটের গুঁড়োতে আমি পুরো কাজটা করে নিই, তাহলে এগুলো আর বেকার করে নষ্ট হবে না। কাটলেটগুলো একটা একটা করে ডিমের গোলাতে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে যখন কোটিং করবে একটু চেপে চেপে কোটিং করবে, তারপর হাত দিয়ে একটু ঝেড়ে নেবে বলতে হাতের মধ্যে নিয়ে একটু নাড়িয়ে নেবে, যাতে করে এক্সেস যে বিস্কুটের গুঁড়োগুলো সেগুলো ঝরে পড়ে যাবে আর তেলটা বেশি পুড়বে না আর কি। তেলের মধ্যে বেশি বিস্কুটের গুঁড়োগুলো পুড়ে গিয়ে তেলটা কালো হবে না। এইভাবে আমার এখানে 4টে কাটলেট তৈরি হয়েছে। 2টো মাছ থেকে আর একটা ব্রেড দিয়ে আমি এখানে 4টে কাটলেট বানিয়ে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেব, যার জন্য একটি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করেছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে কাটলেটগুলো আগে করে দিলাম। আর কাটলেটগুলো দেব, তারপর কিন্তু সাইড থেকে এইভাবে একটু তেলটা ওপর থেকে দিতে থাকবে, তাতে করে কি হবে, কাটলেটগুলো ফাটল ধরবে না। মাঝখান থেকে অনেক সময় দেখবে কাটলেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফাটল ধরে যায়, এতে করে আর ফাটল ধরবে না। দোকানে কি হয়, তারা পুরো ডুবো তেলে ভাজে, আর আমাদের তো বাড়িতে সেই ডুবো তেলে আমরা ভাজতে পারবো না, চাইলেই পারো, কিন্তু আমি একদম ডুবো তেলে ভাজি না। তো সেই কারণে এইভাবে সাইড থেকে তেলগুলো আমি এইভাবে দিতে থাকি ওপরে, যাতে করে কাটলেটগুলো 2 দিক থেকে ভাজা হয় আর যাতে মাঝখান থেকে ফাটল না ধরে। সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে লাল লাল করে। এরপর একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। আমি যেটা করি আর কি, প্রত্যেকবারের মতো একটা সাদা পেপারের ওপর কাটলেটগুলো নিয়েছি, যাতে এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। পরিবর্তে তোমরা টিস্যু পেপারও নিতে পারো। কতটা ক্রাঞ্চি ভাবে এসছে একটা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে দেখালাম। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও আর আমার পেজটি লাইক, শেয়ার এবং ফলো করে নিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।